মহাকাশ অনুসন্ধানে নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তিসই গবেষণার পাশাপাশি মিলবে আর্থিক সহায়তা। ইসরায়েলকে পরোক্ষ স্বীকৃতি দেয় আওয়ামী লীগ, দাবি বিএনপির গাজায় হামলার প্রতিবাদে ছাত্র দলের সমাবেশ। আমন্ত্রণ বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মুসলমানদের জন্য কেবল মায়া কান্না করেছে আওয়ামী লীগ। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে ছাত্রনেতারা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশের বেশ কিছু স্থাপনায় হামলার নিন্দা জানান তারা। সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা যেখানে ফিলিস্তিনের প্রশ্নে এক এবং ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করেছে, সেখানে এই ঢাকায় এ ধরনের একটা ঘটনা ঘটেছে। অপরাপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে, এটি দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরম বাধাপূর্ণ হয়েছে। আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, আমরা সারা সমস্ত মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হোক। যেখানে ইসরায়েলি পণ্য থাকবে সেখানেই আমরা বয়কট করবো। বন্ধুরা, আমাদের ক্ষুদ্র পরিসর থেকে এই অবস্থান থেকে এই বয়কট ছাড়া আমাদের কি ব্যাপার আছে? বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা, আমরা সমস্ত মুসলমানরা এক হয়েছি। আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। এবারে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র দমনের যে নির্দেশনা ছিল, সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিলেন, প্রত্যাহার করে দিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে শিগগির বিএনপি বড় কর্মসূচি দেবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরেন্দ্র মোদির কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন প্রফেসর ইউনূস, তবে এ নিয়ে চূড়ান্ত কিছু হয়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। দুপুরে মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, দুদেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকা উচিত। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, তিস্তা ইস্যুতে ভারত ও চীন দুদেশের সঙ্গেই সহযোগিতা সম্ভব, কোনোটিতেই বাধা নেই। প্রধান উপদেষ্টার চীন ও থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ব্যাংককে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক ফলপ্রসূ হয়েছে। ভারতের শীর্ষ পর্যায় থেকে স্পষ্ট করা হয়েছে, তারা বাংলাদেশের কোনো দলের সঙ্গে সম্পর্ক বিবেচনা করে না। প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গে ভারতের আগ্রহকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছে ঢাকা। নির্বাচন নিয়ে কথাবার্তা প্রায় যে কোনোখানেই যখন কথাবার্তা হয় তারা বলেন, এমনকি যেসব দেশে হয়তো গণতান্ত্রিক চর্চা নেই তারাও জানতে চান। অস্বস্তি তৈরি করা যায় সেটা তো দুই পক্ষকেই পরিহার করে চলতে হবে, এটাই কথা। ইউনূস মোদি বৈঠকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি উঠেছে বলেও জানান তিনি। দেখুন, বিষয়টি উত্থাপিত হয়েছে, কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি। আমি এটুকুই বলবো, এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক। এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন কোম্পানিকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ নিয়ে কোনো সমস্যা নেই। ওপেন থাকা যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে। ভারত ভিসা শিথিল না করলে বাংলাদেশিরা অন্য দেশ খুঁজে নেবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। আর ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কর্মসূচির নামে লুটপাটকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তিনি। বাংলাদেশের যারা ভালো দেখতে চায় না তারা এই কাজটা করেছে, কারণ আপনি সময়টি মিলিয়ে দেখুন যে ঠিক যখন আমরা একটা সামিট করছি,
ইনভেস্টমেন্টের ঠিক এই সময়ে ঘটনাটি ঘটেছে, এটা খুবই দুঃখজনক। লুটপাট প্রোটেস্টের অংশ হতে পারে। উপদেষ্টা জানান এই মাসে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া মার্কিন প্রশাসনের 2 কর্মকর্তাও আসছেন। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি 8.5% নিচে নেমে আসার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মঙ্গলবার সংস্থার প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে সন্তোষ জানিয়েছে IMF। ফলে ঋণের পরবর্তী কিস্তি পাওয়ার ব্যাপারে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। গেল বছর ডিসেম্বর থেকে কমতে শুরু করে মূল্যস্ফীতির হার। 2 অঙ্কের ঘরে থাকা মূল্যস্ফীতি গত মার্চ মাসে নেমে আসে 9.35%। আন্তর্জাতিক দাতা সংস্থা IMF বলছে কয়েক মাসের মধ্যেই তা 8.5 ভাগের নিচে নেমে আসবে। IMF-এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে নানা শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনা করতে ঢাকা অবস্থান করছেন 13 সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠকে দেশের মূল্যস্ফীতি নিয়ে এই আশা প্রকাশ করেন তারা। এখন পর্যন্ত নেয়া সব পদক্ষেপে সংস্থাটি সন্তুষ্ট বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। তারাও হিসাব করেছে যে ইনফ্লেশন তো কমছে, যেটা ডবল ডিজিটে ছিল সেটা বাই জুন 8-এর ঘরে চলে আসবে। অতএব এখন তো পলিসি রেটে হাত দেওয়া যায়, কিন্তু 8-এর ঘরে নামিয়ে আনাটা বাংলাদেশ ব্যাংকের জন্য স্যাটিসফ্যাক্টরি লেভেল না। বাংলাদেশ ব্যাংক আরও নিচে নামাতে চাচ্ছে। ব্যাংকিং খাতে নেওয়া নানা সংস্কার উদ্যোগেও সন্তোষ জানিয়েছে IMF। ফলে ঋণের চতুর্থ কিস্তি পেতে বাংলাদেশ ব্যাংক আশাবাদী। ট্যাক্স জিডিপি রেশিওর কথা বলেছে যে যেটা তাদের যে এক্সপেক্টেড যে টার্গেটটা ছিল সেটা আমরা অ্যাচিভ করতে পারিনি, এই ব্যাপারে তারা কনসার্ন। বাংলাদেশ ব্যাংক যে বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম ব্যাংকিং নিয়ে শুরু করেছে, এই ব্যাপারে তারা খুব সাধুবাদ জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, তারল্য সংকটে থাকা 11টি ব্যাংকের মধ্যে 6টির অবস্থার উন্নতি হয়েছে। এসব ব্যাংকে আর তারল্য সহায়তার প্রয়োজন নেই, তবে 5টি ব্যাংক এখনও দুর্বল অবস্থায় রয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ আমলে 3.5 বছর ধরে ঘুরেও কারখানার লাইসেন্স পাননি একজন বিদেশি বিনিয়োগকারী। হাতছাড়া হয়েছে $200 মিলিয়ন রপ্তানি আর 10,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিডা নির্বাহী চেয়ারম্যান। তিনি বলেন, এবারের সম্মেলনের লক্ষ্য দেশের নেতিবাচক ভাবমূর্তি দূর করা। রপ্তানিমুখী কোনো কারখানা স্থাপনে শতাধিক সরকারি সংস্থার লাইসেন্সের প্রয়োজন হয়। এসব সেবা সংস্থার লাইসেন্স পেতে দীর্ঘসূত্রতা, ঘুষ, অনিয়মের অভিযোগ পুরনো। বিশ্বব্যাংকের গবেষণা বলছে এগুলোই বাংলাদেশে শিল্প বিনিয়োগের বড় প্রতিবন্ধকতা। বিনিয়োগ সম্মেলন চলাকালে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাতে উঠে আসে এমন তিক্ত অভিজ্ঞতার কথা। দ্বিতীয় দিনের প্রেস ব্রিফিংয়ে বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, অতীতের নেতিবাচক ভাবমূর্তি দূর করাই এবারের সম্মেলনের মূল লক্ষ্য। একজন উদ্যোক্তা আজকে বলেছেন, which is very unfortunate, উনি বলেছেন যে উনি অলরেডি বাংলাদেশে অপারেট করেন, উনি বাংলাদেশে আরো বড় বেশ কয়েকটা ফ্যাক্টরি দিতে যাচ্ছিলেন। তো ওনাকে আমরা একটা লাইসেন্স দিতে গত 3.5 বছর ধরে ঘুরিয়েছি। জাস্ট একটা লাইসেন্সের জন্য উনি 3.5 বছর ধরে একটা ফ্যাক্টরি সেট আপ করতে পারছেন না। It's very unfortunate. এবং basically ওই 3.5 বছরে আমাদের দেশ we have lost $200 million of business. জানানো হয়, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক NDB সরকারকে ঋণ দেওয়ার পাশাপাশি বেসরকারি খাতেও বিনিয়োগে আগ্রহী। আমাদের $300 মিলিয়ন লোনটাও কিন্তু একটা মাল্টি কারেন্সি লোনের দিকে যাচ্ছে। আমরা শুধুমাত্র ডলারে না, বাট আমরা CNY-তেও আসলে লোন নেওয়ার চেষ্টা করছি। তো আমার প্রথম পয়েন্টটা হচ্ছে যে সফরিন সাইডে আসলে NDB সব দেশকে সিমিলার ভাবে ট্রিট করে, সো আমরা অন্য দেশ যেভাবে ট্রিটেড হবে আমরা সেভাবে ট্রিটেড হব। প্রাইভেট সেক্টরে আমরা ওনাদেরকে আসলে অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করছি। সংবাদ সম্মেলনে বলা হয়, বেসরকারি খাতের সঙ্গে নিয়মিত মতবিনিময়, সেবা সংস্থার দুর্নীতি দূরীকরণে জোর দেবে সরকার। জানানো হয়, সফররত বিদেশি ব্যবসায়ীরা মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সমস্যা মোকাবিলায় বাংলাদেশ সঠিক পথেই আছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1,80,000 রোহিঙ্গাকে নিজ ভূমিতে ফেরত পাঠাতে জাতিসংঘের মধ্যস্থতায় আরাকান আর্মির সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এদিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভের নামে লুটপাটের সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে। গেল 4 এপ্রিল ব্যাংককে শেষ হয়েছে বিমস্টেক সম্মেলন।
সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বৈঠক হয়। 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার উদ্যোগকে দেশের জন্য সাফল্য বলেই মনে করছে অন্তর্বর্তী সরকার। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের মাতৃভূমি এখন আরাকান বিদ্রোহীদের দখলে, তাই তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আরাকান বিদ্রোহীদের সাথে আলোচনা করছে সরকার। আরাকানে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের সেখানে ফেরত পাঠানো কঠিন হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সঙ্গে আরাকানের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ওতপ্রোতভাবে জড়িত। একটা শান্তিময় পরিবেশ না হলে পরে আপনি যুদ্ধের ভেতরে কাউকে ঠেলে দিতে পারেন। আমরা সবসময় বলছি ভলান্টারি রিপ্যাট্রিয়েশন, ইচ্ছাপূর্বক, আমরা কাউকে ঠেলে দেব না। ইসরায়েল বিরোধী বিক্ষোভের নামে সিলেট সহ বিভিন্ন জেলায় ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অরাজকতারও সমালোচনা করেন তিনি। গাজাতে ইসরায়েলের কর্মকাণ্ডের সারা বিশ্বব্যাপী ক্ষুব্ধ এবং বাংলাদেশে তার প্রতিক্রিয়া খুব স্বাভাবিক। কিন্তু আমার কাছে সবচাইতে বেদনাদায়ক যেটা মনে হয় যে আমাদের ঘাড়ের উপর একটা গাজা বসে আছে, রোহিঙ্গা, তার সেইটা নিয়ে কারো মিটিং মিছিল নাই, সেইটা নিয়ে আলাপ আলোচনা নাই, আছে হচ্ছে এগুলো নিয়ে রাস্তায় নামা, লুটপাট করা। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ ও ভারতের মাটিতে বসে দেশবিরোধী মন্তব্য থামানোর বিষয়ে মোদী সরকারের কাছে দাবি জানানো হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি। এবং সেই ভিত্তিতেই আমরা দুটো রাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নেব। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দিনের রিমান্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ রাজধানীতে নিজ বাসা থেকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের আরেকটি মামলা প্রক্রিয়াধীন। আদালতে বিতর্কিত ভূমিকা ছাড়াও জামায়াতের কর্মী সাজিয়ে নিজের মাকে বাড়ি ছাড়া করার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার চলাকালে 2013 সাল থেকে 2019 সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ। 2017 সালে এনএসআই ও পাসপোর্টের সাবেক মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদুল হকের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ মামলার দায়িত্ব পান তিনি। ওই মামলা চলার মধ্যেই 2018 সালের মে মাসে অব্যাহতি দেওয়া হয় তাকে। অভিযোগ ওঠে আসামি ওয়াহিদুলের সঙ্গে গোপন বৈঠক করেন তিনি। এছাড়া 2018 সালে নিজের মাকে জামায়াতের রোকন বানিয়ে বাড়ি থেকে বের করে সম্পত্তি দখলের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সে বিভিন্নভাবে এই আন্দোলনের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট হাসিনার পক্ষে সে কাজ করে। এছাড়াও 5 তারিখের পরে সে নিজকে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে গিয়ে সে জয় বাংলা ব্রিগেড সহ অন্যান্য কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে। রাজধানীর উত্তরা পশ্চিম থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সবার বক্তব্য শুনে তিনি আসামিকে 4 দিনে একটা মহিলা পুলিশের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং তাকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করার জন্য তিনি 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজত প্রদান করেন। গ্রেপ্তারের সময় তার বাসা থেকে সরকার বিরোধী বিভিন্ন নথি ও ষড়যন্ত্রের তথ্য পেয়েছে বলেও দাবি করেছে পুলিশ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য সরকার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে এখন যাবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশই এই বিচার করতে সক্ষম, এজন্য আইসিসিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মঙ্গলবার ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তাজুল ইসলাম। মাসখানেক আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে চিফ প্রসিকিউটরের উপদেষ্টা টবি ক্যাডম্যান পরামর্শ দিয়েছিলেন জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাতে। এর আগে পরে আরও অনেকেই একই পরামর্শ দিয়েছেন। তবে মঙ্গলবার বিষয়টি পুরোপুরি নাকচ করে দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে আইসিসি থেকে কারিগরি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাদেশ এই বিচার করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং ইচ্ছুক, বাংলাদেশের সেই সামর্থ্য আছে। সুতরাং ঘটনা বাংলাদেশে ঘটেছে, আসামিরা এই বাংলাদেশেই বাস করে বা বাংলাদেশের আশেপাশেই আছে, সাক্ষীরা এখানকার,
সুতরাং এই বিচার বাংলাদেশের কোর্টে হবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। মামলাগুলো বিচারের জন্য আইসিসিতে প্রেরণ করা হবে না, এটাই এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এদিকে ঢাকায় সংঘটিত নানা অপরাধের সাথে ঢাকার বাইরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাও এগুচ্ছে সমান তালে। চট্টগ্রামে 9 জনকে হত্যার ঘটনায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। সরাসরি গুলি করা এক যুবলীগ নেতাকে পাঠানো হয়েছে কারাগারে। চট্টগ্রামের মামলায় 359 জন আহতের খবর আমরা পেয়েছি, 9 জন 459 জনের আহতের খবর পেয়েছি, 9 জন শহীদের তথ্য পাওয়া গেছে। আসামি যে কয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার বাইরেও অনেক আসামির তথ্যাদি পাওয়া যাচ্ছে। আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন। এদিন প্রসিকিউশন আরও জানিয়েছে, আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার চূড়ান্ত প্রতিবেদন 2-1 দিনের মধ্যেই প্রসিকিউশনের কাছে পৌঁছাবে। এরপর ট্রাইব্যুনালে এই মামলার ফরমাল চার্জ দাখিল করা হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 29 এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। তবে এজেন্সি বাড়ি ভাড়া না মেটানোয় প্রায় 10,500 হজযাত্রীকে নিয়ে বিপাকে ধর্ম মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন একথা জানান। বলেন, অনিয়মে জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে মামলা করবে সরকার। এবছর সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন করেছেন মোট 87,100 জন। হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে 29 এপ্রিল। সৌদি সরকারের নির্দেশনা অনুসারে 18 এপ্রিলের মধ্যে হজযাত্রীদের ভিসা কার্যক্রম শেষ করতে হবে। তবে কয়েক দফা সময় বাড়ানোর পরও সৌদিতে বাড়ি ভাড়া ও পরিবহন খরচ জমা দেয়নি 9টি হজ এজেন্সি। এ কারণে অনিশ্চয়তায় 10,487 জনের হজযাত্রা। হজযাত্রীদের প্রতি কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমে 10,487 জন হজযাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। এর আগে বাড়ি ভাড়ার চুক্তি না করায় 21টি হজ এজেন্সিকে শোকজ করে ধর্ম মন্ত্রণালয়। পরে 12টি এজেন্সি চুক্তি করেছে। হজ এজেন্সিগুলোর অনিয়মের দায় সরকার নেবে না বললেন উপদেষ্টা। একজন হজযাত্রীও যদি হজ করতে না পারেন, সেই দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। কোনো এজেন্সির অবহেলা ও দায়িত্বহীনতাকে ধর্ম মন্ত্রণালয় বরদাস্ত করবে না। ধর্ম উপদেষ্টা জানান, এবার সরকারিভাবে বিনা খরচে কোনো ব্যক্তিকে হজে নিচ্ছে না সরকার। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের জন্য শান্ত নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চোটের কারণে নেই তাসকিন। প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন তানজিম সাকিব। এই ফরম্যাটে সম্প্রতি ঘরের মাঠে ব্যর্থতার কারণে পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটেনি বিসিবি, জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। জিম্বাবুয়ে সিরিজ হতে পারত তরুণদের বাজিয়ে দেখার সুযোগ, তবে নির্বাচক প্যানেল ঝুঁকি নেয়নি। সিলেটে প্রথম টেস্টের জন্য পূর্ণ শক্তির দল দিয়েছে। চোটের কারণে নেই তাসকিন। প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন তানজিম সাকিব। উইন্ডিজ সিরিজে না থাকা শান্ত ফিরেছেন অধিনায়ক হয়েই। ফিরেছেন মুশফিক খালেদ, নাইমরাও। কিপার অপশনে জাকেরের সঙ্গী অঙ্কন। 15 সদস্যের 4 পেসারের সঙ্গে 3 স্পিনার। গেল বছর ঘরের মাঠে শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারে সতর্ক বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে তাই সম্ভাব্য সেরা দল নিয়ে খেলবে বাংলাদেশ। দেশের পারফরমেন্স নিয়ে আমরা যথেষ্ট ওয়ারিড আমি বলবো। তো সে কারণেই জিম্বাবুয়ের সঙ্গে আমাদের বেস্ট পসিবল লেভেল টিমকেই আমরা নিয়ে খেলার চেষ্টা করছি। ডিপিএলে খেলছিলেন তাসকিন। ফিটনেস সমস্যায় বিপত্তি। এবাদতকে ফেরানোর গুঞ্জনও ছিল। এই দুজনের না থাকা আর তানজিমকে সুযোগ দেওয়ার কারণ জানিয়েছেন প্রধান নির্বাচক। তো মেডিকেল ইউনিট থেকে তাসকিনের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিজে তাকে যেন বিবেচনায় না রাখা হয়। তানজিম সাকিব আমাদের পেস বোলিং ইউনিটে আমরা তাকে দেখতে পাবো। তিনি ইতিপূর্বে হোয়াইট বল ক্রিকেটে যথেষ্ট প্রতিশ্রুতি রেখেছে। এবাদতকে এখনো অবজার্ভ করছি। সেরা অপশন রাখা হয়েছে প্রতিটি ডিপার্টমেন্টে। সিলেটে প্রথম টেস্ট শুরু 20 এপ্রিল। সেখানে 3 পেসার ও 2 স্পিনার খেলানোর সম্ভাবনা বেশি। যারা অ্যাভেলেবল ব্যাটসম্যান আছে 1, 2, 6 or 7 আই শুড সে, যে এখানে একটা মধুর সমস্যা আছে। সবকিছু মিলিয়ে একটা সবগুলো অপশন যে ক্যাপ্টেন এবং কোচের জন্য রাখা হয়েছে।
দীপু শরীফুল মুরাদরা বাদ পড়লেও সামনে নিউজিল্যান্ড এ দল ও সাউথ আফ্রিকার সাথে হাই পারফরম্যান্সের সিরিজে তাদের সুযোগ দেওয়ার কথা জানান প্রধান নির্বাচক। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লাহোরে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শুরু কাল। উদ্বোধনী দিনে লড়বে পাকিস্তান, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। এর আগে মঙ্গলবার ওয়ার্ম আপ ম্যাচে পাকিস্তান এ দলকে 167 রানে হারিয়ে প্রস্তুতি সারল বাংলাদেশ। আগে ব্যাট করে 276 রান তোলে টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ 70 রান, ফরজানা 50 আর জান্নাতুল করেন 46 রান। হানি ও ওয়াহিদা নেন 3টি করে উইকেট। বড় টার্গেটে বিধ্বস্ত পাকিস্তান এ দল অল আউট হয় 109 রানে। মারুফা, রাবেয়া ও ফাহিমা জোড়া শিকার বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ 10ই এপ্রিল। প্রতিপক্ষ থাইল্যান্ড। রাউন্ড রবিন পদ্ধতিতে 6 দলের লড়াই, 2 দল পাবে মূল পর্বের টিকিট। 68 দিন পর নারী ফুটবলে বিদ্রোহের অবসান হলো। কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করেছে কৃষ্ণা, সঞ্জিদা সহ 13 বিদ্রোহী ফুটবলার। বাকি 5 জনও ফিরতে রাজি। আগামী সপ্তাহের মধ্যে সবার সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চায় বাফুফে। এদিকে ভুটানের নারী লিগে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন আরও 4 জন ফুটবলার। এমন দিনের অপেক্ষায় ছিল বাফুফে। কোচ পিটার বাটলার ও নারী ফুটবলারের দ্বন্দ্ব মিটেছে। সব ভুলে প্রায় 2.5 মাস পর বাটলারের মাঠের অনুশীলনে কৃষ্ণারা। বিদ্রোহ করেছিলেন 18 ফুটবলার। ঈদের পর প্রথম অনুশীলনে যোগ দিয়েছেন 13 জন। সাবিনা, ঋতু, সুমায়া, মনিকা গেছেন ভুটানে লিগ খেলতে। পারিবারিক কারণে ছুটিতে তহুরা। আমাদের যে নিয়ম শৃঙ্খলা আছে সেটার বাইরে কোনো কিছু করব না। সো আপনারা জানেন যে অনেক সংশয় ছিল, অনেক শঙ্কা ছিল, যেটা কিন্তু আমাদের তরফ থেকে কিংবা প্লেয়ারদের তরফ থেকে নয়, বরঞ্চ আনফর্চুনেটলি বহির্মহল থেকে হয়েছে। তো যখন তারা ক্যাম্পে এসছেন তার স্পষ্ট অর্থ এই যে তারা এসছেন এখানে ট্রেনিং করার জন্য। সো সেই হিসাবে ট্রেনিং শুরু হয়েছে এবং আজকে আমি শুনেছি যে তারা ট্রেনিং করছে। বাটলারের অধীনে অনুশীলন করায় প্রতিশ্রুতি অনুযায়ী সঞ্জিদা, কৃষ্ণাদের সঙ্গে চুক্তি করতে চায় বাফুফে। সময়দের সভাপতি কিন্তু বলেছিলেন যে 55 মেম্বারের সাথে আমরা কন্ট্রাক্ট করব। সো আমরা তো আমাদের কোনো রকম স্টেটমেন্ট থেকে আমরা কথা সরে আসি নাই এবং আমরা ইনশাল্লাহ আসবো না। সো যাদের কন্ট্রাক্ট হয়ে গেছে তারা আছে, যাদের কন্ট্রাক্ট নেই তাদের কন্ট্রাক্ট হবে এবং আপনি জেনে খুশি হবেন যারা বিদেশে গিয়েছেন তাদের সাথেও কিন্তু কন্ট্রাক্ট হয়ে যাবে। বিদ্রোহ শেষ হওয়ার দিন নারী ফুটবলে আরও সুখবর এসেছে। ভুটান লিগে ডাক পেয়েছেন সঞ্জিদা, কৃষ্ণা, মারিয়া ও শামসুন নাহার সিনিয়র। বাফুফে সবাইকে ছাড়পত্র দিয়েছে। এটাও আমি মনে করি আমাদের মহিলা উইংয়ের একটা বড় অর্জন যে 10 জন প্লেয়ার বাইরের একটি বিদেশের লিগে, বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে একই সিজনে। সো আই থিঙ্ক ইটস এ গ্রেট মোমেন্ট ফর ওমেন ফুটবল ইন বাংলাদেশ। জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে শুরু হবে এশিয়ান কাপ বাছাই। সাবিনা, ঋতুসহ 10 সিনিয়র ফুটবলারের থেকে যারা দলে ডাক পাবেন তাদের নিজ খরচে ফিরিয়ে আনবে বাফুফে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়ি মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াচ্ছে ব্যতিক্রমী স্কুল বিন্দু বিদ্যানিকেতন। বিনামূল্যে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি বুনন, প্রকৃতি পাঠ, চিত্রাঙ্কন, নাট্যকলা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে স্কুলমুখী হচ্ছে শিক্ষার্থীরা। এমন উদ্যোগে খুশি অভিভাবক ও স্থানীয়রাও। বন থেকে সংগ্রহ করা পাতা, ফুল, হলুদ দিয়ে রং তৈরি করছেন শিক্ষার্থীরা। সেই রঙে সাদা কাগজের ক্যানভাসে আঁকছেন তারা। পাশাপাশি নিয়মিত প্রকৃতি পাঠে গাছপালাও চেনানো হচ্ছে। এই চিত্র খাগড়াছড়ির মাটিরাঙ্গার প্রত্যন্ত গ্রাম ওয়াছুতে বিন্দু বিদ্যানিকেতন স্কুলে। শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি দক্ষতা বাড়াতে শেখানো হয় সেলাইয়ের কাজ। খেলাধুলা, নাটক সহ বিভিন্ন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। আমাদের চারপাশের অনেক গাছপালা আছে, সেগুলোকে নাম কি কি সেগুলো শেখায়। আর এগুলোর পাশাপাশি আমরা মাটি দিয়ে ছবি আঁকি, প্রাকৃতিক ছবিও আঁকি। নাটক করায়, নাচ গান করায়, আর গাছপালা চেনা জানা স্যাররা শিখিয়ে দেয়। বিদ্যালয়ে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাঠ দেয়া হয়। অভিভাবকরা বলছেন পাহাড়ে এমন বিদ্যালয় থাকায় শিক্ষার্থী ঝরে পড়া রোধ হয়েছে অনেকটাই। এখানে আমরা এই স্কুল আসি বিদায় আশেপাশে যারা আছে অনেক দূর দূরান্ত থেকেও এখানে পড়াশোনা করতে পারছে। এই স্টুডেন্টের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো রেখেছি, যেমন খেলাধুলা, নাচ গান,
নাটকের কর্মশালা সহ হ্যান্ডিক্রাফটসের কাজগুলো। দুর্গম পাহাড়ের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধের পাশাপাশি শিক্ষাকে আনন্দময় করতে এমন উদ্যোগ বলে জানান শিক্ষকরা। এই জায়গা থেকে আমরা তাদের মাতৃভাষা শিক্ষা, তাদের প্রকৃতি পার, এইভাবে বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে আমরা তাদেরকে সমাজ সচেতন করছি, তাদেরকে পড়াশোনাকে আনন্দময় করে তোলার একটা চেষ্টা করে যাচ্ছি। 2019 সালে জাহেদ আহমেদ টুটুল স্কুলটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে 34 জনের অর্থায়নে চলছে এর কার্যক্রম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ঝরে পড়া রোধ হয়েছে অনেকটাই। এখানে আমরা এই স্কুল আসি বিদায় আছে